সবাই ভাবে যে শিল্পী মানে রাগ উঠতে পারে না, শিল্পী মানে শুধু রবীন্দ্রনাথের ভাষায় কথা বলে, এরকমটা নয়। আমরাও রেগে যাই, মিউজিক করব, মিউজিক করলে পেট চলছে না বা কিছু এরকম ভাবার কারণে। ভালো করলে পেট চলতেই হবে। একটা গায়ক একদিনে যে অর্থ নিয়ে আসতে পারে তার বেস্ট পসিবিলিটিস দিয়ে, সেটা ডাক্তার ইঞ্জিনিয়ারও পারবে না। আর শান্তিনিকেতনের ব্যাপারটা আলাদা, সব জায়গার থেকে এসে শান্তিনিকেতনে সবাই চলে আসছে। অত মন দিয়ে আমার মনে হয় না বিশেষ কেউ গান শুনবো বলে আসে। এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, এখনো সেই বৃন্দাবনে কালার বাঁশি শুনে, বনে বনে বাঁশি শুনে, বনে বনে ময়ূর নাচে রে, এখনো সেই বৃন্দাবনে। কালার বাঁশি শুনে মনে মনে হচ্ছে যে গানটাকে পুরোটা শুনি। তবে আজ দর্শকদের সাথে পরিচয় করে দিয়ে আমার সাথে আজকে রয়েছেন শিলিগুড়ি লাইভের শিলিগুড়ি টক্স বিশেষ অনুষ্ঠানে রয়েছেন লিরিক্স কম্পোজার ভোকালিস্ট সুশোভন ঘোষ। সুশোভনের গান ইতিমধ্যে অনেকেই শুনেছেন, সুশোভনকে অনেকেই চেনেন, নর্থ বেঙ্গলের ছেলে এবং অবশ্যই বিভিন্ন জায়গায় তার অনুষ্ঠান, তাকে নিয়ে, তার গানকে নিয়ে, তাদের স্টুডেন্টদেরকে নিয়ে, গানের বিভিন্ন চর্চা নিয়ে আজ আমাদের এই অনুষ্ঠান। সবার আগে সুশোভনকে ওয়েলকাম। সুশোভন, তোমাকে স্বাগত জানাই শিলিগুড়ি টক্সে। কেমন আছো আগে শুনি। আমি তো সবসময় ভালো থাকি, একদম পারফেক্ট থাকি, ভালোই আছি। আচ্ছা, ছোটবেলা কোথায় কেটেছে সুশোভনের? আমার ছোটবেলা, আমি তো একদম খাঁটি উত্তরবঙ্গের ছেলে, মাথাভাঙাতে জন্ম। তারপর ভ্রমণে বেরিয়েছি, এদিক ওদিক সব জায়গায় ঘুরেছি, কিন্তু মাথাভাঙার আমি প্রথম। আচ্ছা, বাংলা গান হুম কে নিয়ে চর্চা শুরু, তারপর বিভিন্ন ধরনের গান গাওয়া। হুম গানের এই ভালোবাসাটা কবে থেকে? গানের ভালোবাসা বলতে আমি সহজাতই পেয়েছি জিনিসটা। হুম। ফ্যামিলিতে ছিল, আমার পিসিরা প্রত্যেকেই গান জানেন। বাড়িতে বাবা একজন বিজনেসম্যানের পাশাপাশি থিয়েটার আর্টিস্টও ছিলেন, তো সেভাবেই আমার কাছে চলে এসছে। আমার তো মনে পড়ে অনেক ছোটোবেলায় আমি যেই গান শুনেছি সেটাও মনে পড়ে আমার। হুম। মানে আমার এরকম আছে যে একজন মামা আছে, শম্ভু মামা, সে আমাকে এরকম ছুড়ে দিত আবার ক্যাচ করতো, তার মানে আমার বয়সটা বুঝতে পারছো কত। হ্যাঁ, একদম ছোট আর কি। সেই সময় আমি ধিতাং ধিতাং বলে গানটা শুনেছি ওনার মুখে, সেটা আমার মনে পড়ে। অনেকটাই ছোটবেলা। অনেকটাই ছিল। তো সেভাবে করে আস্তে আস্তে মা বুঝতে পারে যে আমি গান গাইতে পারি। হুম। মাই প্রথম বোঝে মনে হয় আমার। তো সেভাবেই শুরু হলো গান শেখা বাড়িতে। আমার মাস্টারমশাই আসতে শুরু করলেন, অসিত বিশ্বাস, যার জন্যই এত কিছু আমি, কারণ আমি এত ভালো শুনেছি প্রথমে, ওখানেই আমার সবটা তৈরি হয়েছে, আমি এটা বিশ্বাস করি। তো এইভাবেই। তারপর তো বাড়ির গাইডেন্স একটা ছিলই। ছিলই, সেটা ছিলই। তখন ওই মোকাবিলা একটা গান রয়েছে না প্রভুদেবার, তো ওটা শুধু গাইতাম না, নেচেও দেখাতাম বাড়িতে। আচ্ছা। দুটো ডুয়েল একসাথেই চলতো। তখন বুঝতে পারে যে আমি গাইছি ঠিকঠাক। তারপর তো প্রফেশনালি যেটা ট্রেনিং সেটা শুরু হয়ে যায় বাড়িতে। একদম ইন্ডিয়ান ক্লাসিক্যাল দিয়ে শুরু করে রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীতি, যেটা বাঙালি পরিবারে হয়ে থাকে, সেভাবেই শুরু হয়। তারপরে এগিয়ে চলা আর কি। তারপর অ্যাডভান্স। কোন গানের জোনারটাকে তোমার বেশি পছন্দ? মানে ছোট থেকে ধরো ক্লাসিক্যালটা যেহেতু বেস শিখতে হয়, তারপর ঘিরে বিভিন্ন ধরনের গান, রবীন্দ্রসঙ্গীত বলো, নজরুলগীতি বলো, ভাবাইয়া বলো, বাটিয়ালি বলো, বাংলা যদি বলি, আর যদি হিন্দির দিকে যাই তখন এগিয়ে গিয়ে রাষ্ট্রীয় সঙ্গীতে আরো বেশি এগিয়ে যাওয়া। তো সবচেয়ে বেশি ভালোবাসার জায়গাটা কোন গানটাকে ঘিরে যখন তৈরি হওয়া শুরু হলো ভালোবাসাটা, সেটা কোন ক্লাসে? ভালোবাসা আমার তৈরি হয়ে গেছিল মিউজিকের উপর। আমি গান গাইলেই ভালো লাগতো, কিন্তু তারপরে যখন আরো আগামীতে এই শান্তিনিকেতনে যাওয়া, আস্তে আস্তে তখন বুঝতে শুরু করি যে এটা আমার এরকম হচ্ছে, এটা আমার সেরকম হচ্ছে, আমার মনে হচ্ছে আমি এটাতে কমফোর্টেবল বেশি। তো সেই জায়গাতে সব ধরনের গান গাই, সব যেখানেই
সাউন্ড আছে, মিউজিক আছে, কোনো ল্যাঙ্গুয়েজের জন্য ওরকম বাধা ধরা ব্যাপার নেই। কিন্তু আমার মনে হয় আমার ব্যালাড গাইতে একটু ভালো লাগে বেশি, হুম। খুব বেশি ফাস্ট গান না, রক মিউজিক পছন্দ করি। তো ঠিক আছে, এরকম ব্যালাড টাইপ মিউজিক আমার ভালো লাগে বেশ গাইতে। মানে বাংলা গান নাকি হিন্দি গান কোনটা পছন্দের বেশি? দুটোই। তুমি তো ইংলিশটাও করো অ্যাজ ইউজুয়াল হ্যাঁ, পাশাপাশি। তো কোন গানটা বেশি পছন্দের মনে হয় এই গানটা করলে একটু বেশি ভালো লাগবে কিছু কিছু গানকে ঘিরে, বা কোন গান খুব পছন্দের এরকম কোনো গান? পছন্দের ওরকম অনেক গান আছে। সবাই, আমি যেমন কনফিউজড হয়ে যাই মাঝে মধ্যে যে আমি অ্যাকচুয়ালি কি ভালোবাসি গাইতে, যখন যেটা শুনছি সেটাই ভালো লাগে। এমনও হয় কোনো কোনো সময় আমি শুধু গজল শুনে যাচ্ছি, হুম হুম। 1 মাস গজল শুনলাম, আচ্ছা। 1 মাস হয়ে গেল, তারপর সোজা বিদেশ চলে গেলাম, হুম মেগাডেথ শুনছি, মেটালিকা শুনছি, মেটালিকা আমি খুব বড় বড় ভক্ত, তো থ্র্যাশ মেটাল শুনছি, আবার কখনো সোজা ডুব দিলাম ইন্ডিয়ান ক্লাসিক্যালে, ইনস্ট্রুমেন্ট শুনছি। হুম। তো ওভাবে নির্দিষ্ট করে বলা যে কোনটা পছন্দ ওভাবে বলতে পারবো না, আসলে সব পছন্দ। অনুষ্ঠানের সাথে সবচেয়ে বেশি কোন গানটাকে গাইতে হয়, কোন জোনারটাকে বেশি গাইতে হয়? আমার অনুষ্ঠানে আমি ওই যেটা বললাম ব্যালাড টাইপ সেটাই গাই, খুব বেশি ক্লাসিক্যাল গান আমি গাই না হুম অনুষ্ঠানে, সেটা বাড়িতে বসে গাই, হুম খুব বেশি ক্লাসিক্যাল গান গাই না। ফোকটা আগে বেশি গাইতাম, হুম। এখন কম গাই, কারণ এখন আমাদের ব্যান্ডের প্ল্যানিং চেঞ্জ হয়েছে কিছু, হুম। তো সেইভাবে একটা লাইন আপ করি আমরা, আচ্ছা। সেট লিস্ট তৈরি করি, মিলিয়ে সব কিছুই টাচ করি, আবার কোনো কিছুই ছেড়ে দিই না, সবই টাচ করি। ইভেন রিসেন্ট আমি 90sও গাই, 90s-এর গান। হুম ইন জেনারেলি সবাই তো 70s 80s-এর গান গায়, হুম। আমি 90s গাইতে শুরু করেছি। বাহ। সেখানে শাহরুখ খান, সলমান খান, আমির খান, অজয় দেবগান, হুম যারা যারা রয়েছে তাদের গানও গাই, মানে তাদের মুভির গান। আর গায়ক বলতে কুমার শানু, উদিত নারায়ণ, এদেরকে গাইতে শুরু করেছি মাত্র, ভালো লাগছে, বেশ এনজয় করছি। লাইভে গাইনি কখনো, গুনগুন করেছি ঘরে। আচ্ছা, যদি বলি মাটির গান দিয়ে তো সুশোভনকে বেশি চেনে লোকে, অনেক বেশি। মানে আমার যখন সুশোভনের সাথে পরিচয় হ্যাঁ, তখন বেসিক্যালি আমি সুশোভনের মাটির গানটাকে শুনেছিলাম। এত সুন্দর গায় ও বাংলা গান, অপূর্ব গায়, যদি ওর গানের গলা অপূর্ব সুন্দর, যেটা আপনারা শুনলেনই। তবে বোলপুরে সুশোভনের একটা বিশাল বড় টাইম কেটেছে। হুম। কি মনে হয় উত্তরবঙ্গের থেকে দক্ষিণবঙ্গে গিয়ে বোলপুরে থেকে কতটা পার্থক্য অনুভূত হয় একটা আর্টিস্ট তৈরির পিছনে? রিসোর্স বেশি, অনেক বেশি, অনেক বেশি। এখানে নেই তা বলছি না, এখানেও রয়েছে, কিন্তু প্রচুর। আর শান্তিনিকেতনের ব্যাপারটা আলাদা, সব সব জায়গার থেকে এসে শান্তিনিকেতনে সবাই চলে আসছে। হুম আর আমাদের ইউনিভার্সিটিতে যারা আমাদের প্রফেসররা ছিলেন বা আছেন, হুম ছিলেন বললাম এই কারণেই, শ্রদ্ধেয়া দিদি স্বস্তিকা মুখোপাধ্যায় এখন নেই, যাকে আমি ভীষণ শ্রদ্ধা করতাম, গান শিখতাম তার কাছে, সবার কাছেই শিখেছি। তো রিসোর্স প্রচুর, জানতে পারা যায় অনেক কিছু। হুম। এখানে একটু সেটার ঘাটতি রয়েছে, এখানে অনেকটাই আছে, আছে, তবে আছে, আছে তবে মানে অনেকটাই হুম, রয়েছে, হুম হুম, ভ্যারিয়েশনটা খুব কম। ভ্যারিয়েশনটা কম। ভ্যারিয়েশনটা ওখানে গিয়ে সব পাওয়া যায়, এটাই ডিফারেন্স। আর চাইলে তো সব জায়গাতেই সব কিছু হয়, হুম। আমি তো সেটাও এখন ঠিক। রয়েছি এখানে, হচ্ছে, চলছে। হুম। না, যেটা যেটা আমার বলার সেটা হচ্ছে প্রথমে অনেকটা জায়গাতে অনেক ধরনের কথাতেই উঠে আসে, আর বিভিন্ন সেক্টরে উঠে আসে যে নর্থ বেঙ্গলে কিছু নেই বা উত্তরবঙ্গে কিছু নেই, কিছু করতে গেলে সেটা কলকাতাতে যেতে হবে বা বাইরে কোথাও যেতে হবে। হুম, তো একজন শিল্পী তৈরি হওয়ার পিছনে হুম। তোমার কি মনে হয়, তুমি যদি মাথা ভাঙাতে থাকতে মানে গানটাকে এখানেই করতে, তো সেখান থেকে তুমি অতটা ফ্লারিশ করতে পারতে যেটা তুমি বোলপুরে গিয়ে করতে পেরেছো বা নিজেকে ইমপ্রুভ করতে পেরেছো? সেটাই আমার প্রশ্ন। না, পারতাম না। আমি যদি শুধু মাথা ভাঙায় থাকতাম, শুধু মাথা ভাঙা কেন, শুধু এক জায়গায় থাকলে হয় না, হুম কারণ ভাওয়াইয়া জানতে গেলে তোমাকে উত্তরবঙ্গে আসতেই হবে, ভাওয়াইয়া গান জানতে গেলে সেটা আমি শান্তিনিকেতনে গিয়ে পাবো না তো। আর
বাউল জানতে গেলে শান্তিনিকেতন যেতে হবে, খোয়াই ঘুরতে হবে, শোনা যাবে তবেই। আমার প্রচুর বাউল বন্ধু বান্ধব আছে, তাদের সাথে আমি যেতাম। আমি তো গাইতাম না বাউল, ওদের সাথে আমি রাত্রেবেলা ওদের অনুষ্ঠানে যেতাম, গান শুনে আসতাম। তো ট্রাভেলটা করতে হবে। আমি যদি দক্ষিণের কোনো গান গাইতে চাই, নিশ্চয়ই আমার ট্রেনিংটা সেখানে হওয়া উচিত, এখানে তো নিশ্চয়ই হবে না। তো ট্রাভেল করতে হবে, শিখতে হবে, জানতে হবে। শেখাটা খুব বেশি ইম্পর্টেন্ট, গানটা তৈরি হয়। একদমই। আর ওই কথায় আছে, তান সেনের আগে কান সেন হতে হয়। তো যতটা শোনাও তো শিখছি আমরা প্রত্যেক দিন। তুমি একবার ট্রাই করে দেখবে, আজকে একটা গান 7 দিন কন্টিনিউয়াসলি শুনে যাবে, যে কোনো গান ধরে নাও, শুনে নিয়ে আর বন্ধ করে দেবে, আর 1 সপ্তাহ শুনবে না। আবার সেই গানটা প্লে করবে, আবার শুনবে, দেখবে আরো নতুন কিছু দেখতে পাচ্ছ সেই গানে। তো এটা তো অনেক বড় সাগর, একটা ডিপে যেতে থাকতে হবে, যেতে থাকতে হবে। অনেক শোনার ব্যাপার রয়েছে, শুনতে শিখতে হয় প্রথমে, তারপর গাওয়া তো অবশ্যই আছে। আচ্ছা, গান শিখতে শিখতে, গান করতে করতে হঠাৎ করে নিজের একটা ব্যান্ড তৈরি হওয়া, গান লেখা, সেই জায়গাটা কি করে আসলো? এই যে একটা গ্যাপ, এই যে একটা ব্রিজ, এই ব্রিজটাকে কি করে ভাঙলে? যে এটাও একটা মজার ব্যাপার, শুনবো। এটাও একটা মজার ব্যাপার। তখন আমি বাড়িতে তো শিখছি। আমার একজন সংস্কৃত টিচার ছিলেন, উনি আমাকে বাড়িতে পড়াতে আসতেন। তো ওনার সামনে আমি গিয়েছি, বুঝতে পেরেছে যে এ তো গাইতে পারে। তো সেই সময় সেই আমার সংস্কৃত টিচারের একটা ব্যান্ড ছিল, তো তিনি গান গাইতেন আর কি। আমাকে বললো চল গান গাইবি। আমি বলছি বেশ গাইবো। তখনও পর্যন্ত কিন্তু আমি ব্যান্ড মিউজিকটা সম্বন্ধে জানি না। মানে রূপম ইসলাম এরকম গান গাইছে, বা ক্যাকটাস এরকম গান গাইছে, সিধুদা, পটাদা, আমার জানা ছিল না এরকমও গান হয়। তো তাদের রিহার্সেলে যাই, গিয়ে আরেকজন দাদা আছে, দাদাটার নামটা আপাতত মনে পড়ছে না। তো সেই দাদাটাও আমাকে ইংরেজি গান শোনালো, তীব্র ডিস্টর্টেড গান, বিরাট লাউড। আমি বলছি কি হচ্ছে, আমি তো রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীতি শুনেছি। অবাক হয়ে গেলাম। তারপর রূপম ইসলামের গান শুনলাম, ক্যাকটাসের গান শুনলাম, ইন্টারেস্টেড, দারুণ দারুণ ইন্টারেস্ট গ্রো হলো নিজের মধ্যে। তারপর তো শুরু করে দিলাম। সেটা আমি কিন্তু ক্লাস 5-6 কথা বলছি। আমি 5-6 ব্যান্ডে লাইভ শো করেছি, তখন থেকে শুরু করেছি। আমার মনে আছে, তখন আমার বাবা বেঁচে আছেন, আমাদেরকে ডেকেছে। বাবা যখন জানতে পেরেছে, আমাদের ফালাকাটা তো একটা বাড়ি আছে, তো বাবা যখন জানতে পেরেছে আমি ব্যান্ডে গান গাইছি, মাঝে মধ্যে রিহার্সেলে যাচ্ছি, তো একটা অনুষ্ঠানে আমাদেরকে ডেকেছে যে তোমরা ছেলেপেলেরা সবাই চলে আসো। আর বাবা বুঝতে পারেনি যে আমি এই ধরনের গান গাইছি, বাবার কাছেও জানা ছিল না। বাবা ভেবেছে, বাবা আমার কাছে মান্না দে শুনতে পছন্দ করতো। আর তখন আমি স্টেজে গিয়ে মান্নাদের গান ভাবছে বাবা, বা আমি মান্নাদের গান গাইতে এসেছি। সেখানে আমি রূপম ইসলামের অ্যাসিড গেয়েছি, বাইসাইকেল চোর গেয়েছি, হলুদ পাখি গেয়েছি ক্যাকটাসের। ভাবছি কি করছে, মান্না দে কোথায়? তো বাবা রেগে গেছিল সেই সময়, এরকম গান গাইছে কেন, এগুলো কি গান, বাবা নতুন শুনছে। কিন্তু তারপরে আমি যখন শান্তিনিকেতন যাই, সেই জিনিসটা বাবা দেখতে পারিনি। তো আমি যে তারপরে মান্না দেকে আবার এক্সপ্লোর করেছি, বা রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে একটু জেনেছি, একটুই বলবো, ওনাকে জানা তো মুশকিল ব্যাপার, তো একটু জেনেছি। আমি যে ভালো হয়ে গেছি, ভালো ছিলাম। তো এটা মানে গানের ক্ষেত্রে চয়েসের একটা যে পরিবর্তন হয়েছে, সেটা আর কি বাবা দেখতে পারেন। সেই জায়গাটা, মানে সেই জানাটা যে জানা শুরু করেছি, সেটা হয়নি আর কি। বাবা খুব প্রাউড ফিল করতো যদি জানতো আমি শান্তিনিকেতনে আছি। নিশ্চয়ই একটা জায়গা থেকে সবাই বলে না, কেউ কাউকে ছেড়ে যায় না, সকলে একটা জায়গায় থাকে। আচ্ছা, বিভিন্ন জায়গাতে বিভিন্ন অনুষ্ঠান করতে যাওয়া, এবং সেখানে গিয়ে বিভিন্ন ধরনের মানুষের একটা পছন্দের তালিকা তৈরি হয়ে যায়, যে সব ধরনের লোক গান শুনতে আসে, সব জোনারের লোক গান শুনতে আসে, এবং কিছু কিছু আসে যে পার্টিকুলার এই গানটা শুনবো বা ওই গানটা শুনবো না। তো তোমরা যে অনুষ্ঠানে যখন গান করতে যাও, প্রথম কথা তো অনেক ক্ষেত্রেই আসে যে বাংলা গান শুনবো না, এরকম একটা কথা তো এসেই ছিল রিসেন্ট। তারপরে বিভিন্ন ধরনের নামি নামি শিল্পীদেরও এটা শুনতে হয়, এবং সেক্ষেত্রে গিয়ে যখন তোমরা প্রোগ্রাম করতে যাও, একটা লিস্ট তৈরি করে নাও, সেক্ষেত্রে অনেক ধরনের চাহিদার গান চলে আসে, যে এই গানটা করতে হবে, ওই গানটা। সব ক্ষেত্রে কি ভালো লাগে এই গানগুলো করতে? একদমই না। আমি খুব
পরিষ্কারভাবে বলবো, একদমই না। খুব বেশি পরিষ্কার করে আমি বললে মুশকিল হয়ে যাবে। সত্যজিৎ রয় বলেছেন, একটা ভিডিওতে আছে, দেখো। ব্যাপারটা হলো, প্রথম দিকে আমরা যখন শুরু করেছি আমি বাংলা গান ছাড়া গাইতামই না। এটাও ঠিক নয়, গাওয়া উচিত, কিন্তু সামহাও আমার কনসেপ্টটা এরকম ছিল, আমি বাংলা গান ছাড়া গাইবো না। এবং তার জন্য মানুষ আবার ভাবতে শুরু করে আমি হিন্দি গান গাইতে পারি না। তো এমনও ঘটেছে, হিন্দি গান শুনছি নিজ থেকে, আর তখন আমি সোজা একটাই উত্তর দিতাম, আমি হিন্দি গান গাইতে পারি না। আর একটা মজার ইনসিডেন্ট মনে পড়লো। একটা অনুষ্ঠানে গেছি, আমাদের গিটারিস্টের সবাই রয়েছে, অনুষ্ঠান চলছে, এই হিন্দি গান বারবার করে বলছে, আমি পারবো না বলছি, পারি না। এই করতে করতে বিরক্ত হয়ে গেছি। আমরা সবাই আমাদের ইনস্ট্রুমেন্ট খুলে টুলে বেরিয়ে গেছি ওখান থেকে। তো মানে সবাই ভাবে যে শিল্পী মানে রাগ উঠতে পারে না, শিল্পী মানে শুধু রবীন্দ্রনাথের ভাষায় কথা বলে, এরকমটা নয়। আমরাও রেগে যাই, আমি তো রেগেই যাই মাঝে মধ্যে। তো স্টেজ থেকে নেমে আমরা খুব ডিস্টার্বড, হেঁটে হেঁটে ফিরছি পেছন দিকে। যেই লোকটা রিকোয়েস্ট করছিল সেই লোকটা একটা কমপ্লেক্সের মধ্যে বসেছিল। আমাদের গিটারিস্ট সমেত আমি গিয়ে লোকটাকে ধরে, চল বেটা হিন্দি গান শোনাচ্ছি তোকে, টানতে শুরু করেছি তাকে যথারীতি। আর বলছে না আমি শুনবো না। কিন্তু এইগুলো করেছি আমি। আর যেটা বললে রিকোয়েস্ট তো থাকবেই, রিকোয়েস্ট করবেই, কিন্তু সব রিকোয়েস্ট রাখা পসিবল হয় না। এবং যেহেতু আমরা ব্যান্ড করি, আমরা দীর্ঘদিন রিহার্সেল করে সেই প্রোডাকশনটাকে তৈরি করি, যার ফলে আমাদের একটা প্রপার সেট লিস্ট থাকে। আমাদের 2 ঘন্টার যদি শো হচ্ছে, 2 ঘন্টা এটা রিহার্সড প্রোডাক্ট আমরা দেখাচ্ছি কাউকে। তো সেক্ষেত্রে একটু ডিস্টারবেন্স হয়, গাই, তবে আমাদের অপছন্দের কোনো গান আমরা গাই না, বা আমি যেটা পছন্দ করছি না যেই গান, সেটা আমি গাই না। আচ্ছা, নিজে লেখা কবে থেকে শুরু করো গান? প্রথম দিকে আমি কবিতা লিখতে শুরু করি। আচ্ছা। গান লিখবো বলে কখনো ভাবিনি। এটাও আমি একজনের থেকে দেখেই শিখেছি। ও লিখে আমাকে দেখিয়েছে, আমার এক বন্ধু, বাহ কবিতা লেখা যায়, ট্রাই করি। লিখেছি, একটা ছোট্ট পত্রিকাতেও বেরিয়েছে, আমি সাকসেস পেয়ে গেছি, আমি হয়ে গেছে, এই তো পেরে গেছি আমি। আর সৌরভ গাঙ্গুলিকে নিয়ে লিখেছিলাম, আমার খুব পছন্দের সৌরভ গাঙ্গুলি। তো তারপরে আস্তে আস্তে একটা ছোট গল্পতে আসলাম। তারপর শান্তিনিকেতনে এসে, না সরি, শান্তিনিকেতন নয়, আফটার হাই সেকেন্ডারি, ততদিনে বুঝে গেছি রূপম ইসলাম এদের গান এরা নিজেরা লিখছে, ক্যাকটাসের নিজের গান রয়েছে। তখন আমারও 11-12 থেকে আমি একটা ব্যান্ড ফর্ম করার চেষ্টা করছি, হচ্ছে না, শো ফিক্স হয়ে ক্যান্সেল হয়ে যাচ্ছে। ওই সময় আমার কাছে একটা বন্ধু একটা টপিকে কথা বলে, এই টপিকের উপর একটা কিছু লিখতো। তো সেখানে আমি প্রথম চেষ্টা করি, এবং ফার্স্ট চেষ্টাই হিউজ সাকসেস। মানে আমার একটা গান আছে এখনো সেই তোমাকে, সেই গানটাই এত অ্যাপ্রিসিয়েশন গানটার পেছনে, আমি তো খুব খুশি হয়ে গেছি। বাস এবার আমি আবার বুঝে গেছি আমি গানটাও লিখতে পারি, সম্ভব। তো আস্তে আস্তে, যদিও পুরনো লেখা কিছুদিন যাবার পরে মনে হয় যে একটু ইম্যাচুয়ার ছিল, সেটা আমার গান শুনলেও মনে হয়। তো এটা হবেই, আস্তে আস্তে জানছি বুঝছি, তো কন্টিনিউয়াসলি ওভাবে করে আস্তে আস্তে লিখতে শুরু করি। ওই ক্লাস 11-12 থেকেই শুরু হয়। তারপর নিজের লেখাকে নিজের সুর দেওয়া। হ্যাঁ, সাথে সাথেই সুরটা চলে আসে, কখনো সুর আগে আসে, কখনো লেখা আগে আসে, এইভাবে করেই। আচ্ছা, এই যে ব্যান্ডটাকে তৈরি করলে, সেই ব্যান্ডের লোকজনকে কি করে পেলে? সব বন্ধু বান্ধব নাকি নিজে খুঁজে বের করা লোকজনকে? প্রথমত আমরা স্কুলে ট্রাই করি। আচ্ছা। টিচার্স ডে, অ্যানুয়াল ডে, সেখানে আমাদের স্কুলের বন্ধু বান্ধবদের নিয়ে চেষ্টা করি, এভাবে করে হয়েও যায়। বললাম ওই মানে এমনও হয়েছে, একটা যদি তখন আমাদের একটা অক্টো প্যাড ছিল, সেটা বাজাবে, তার জন্য একটা প্রপার সাউন্ড সিস্টেম চাই। বুঝতে পারিনি স্কুল কর্তৃপক্ষ যে এই সাউন্ডটা দরকার, ওয়াল বক্স রয়েছে সেখানে, তো হবে না,
সম্ভব না, ক্যান্সেল হয়ে গেছে, করিনি। তো এইভাবে করে ফাইনালি একটা আজাদ হিন্দ সংঘ আছে আমাদের মাথামাতে, 23শে জানুয়ারি ওদের অনুষ্ঠান হয়, সেখানে আমরা ফাইনালি গানটা গাইতে পারি। যে চলো দুটো গিটার নিয়ে একটা ইনস্ট্রুমেন্ট প্যাড নিয়ে গানটা গাই। সেখানে গাওয়ার পরে আমি জানতে পারলাম যে মানুষ ভালো ভালো আচ্ছা। বাসছে। নামার পর সবাই এসে বলছে বাহ, আমিও খুশি হলাম, চলো এটাকে কন্টিনিউ করি। ওই তখন থেকে শুরু হলো। সে বছর আমরা 12টা শো করেছি, সে বছরই 12টা শো করে। ওই স্কুলের বন্ধু বান্ধব ছিল, কিন্তু বাইরের কেউ ছিল না, সব স্কুলেরই। আর এখন যে ব্যান্ড সেটাতে স্কুলের বন্ধু বান্ধবী, এখন নেই, ওই ব্যান্ডটা নেই। ব্যান্ড ওটাই আছে, মেম্বার্স একটু এদিক ওদিক হয়েছে। আচ্ছা, পুরোনো মেম্বার্সরা আছে এখনো? পুরনো মেম্বার্সের মধ্যে একজন রয়েছে, আচ্ছা। দেবব্রত, ও রয়েছে। কারণ অনেকেই বিভিন্ন কাজে বিভিন্নভাবে ব্যস্ত হয়ে গেছে। হুম। আর আমাদের তো মিউজিশিয়ানরা একটু মানে অভিমানী হয় বিভিন্ন বিষয়ে, তো সেগুলো তো থাকেই, ওগুলো শর্ট আউটও হয়ে যায়, এগুলোও হয়েছে, হুম। বাট সুসম্পর্ক রয়েছে। আচ্ছা, সুশোভনের তো আরেকটা পেশা আছে, সুশোভন শিক্ষক, অবশ্যই গানের শিক্ষক, এবং বিভিন্ন ছাত্রছাত্রী তার হাতে তৈরি হয়। তবে গানের শিক্ষকতা করতে গেলে, ধরো একটা ক্লাসের মধ্যে, যেহেতু তুমি একটা স্কুলে আছো, তো শিক্ষকতা করতে গেলে সেক্ষেত্রে সমস্ত স্টুডেন্ট যে গান জানবে হুম সেটা না, বা সমস্ত স্টুডেন্টের যে ইন্টারেস্ট জাগবে গানের প্রতি সেটা না। তবে স্কুলে গান আছে মানে শিখতে হবে। হুম। তো সেখানে ইন্টারেস্টটা কি করে তৈরি করো বাচ্চাদের মধ্যে? প্রথমত এদের ইন্টারেস্ট গ্রো করার জন্য এদের জানা কিছু এদেরকে দিলে সব থেকে ইজিলি এদেরকে হ্যান্ডেল করা সম্ভব, যেই গানগুলো ওরা জানে। তো এটা একটা ট্রিক। আর মিউজিক ভালোবাসে না এমন তো হয় না, হুম। থাকেই সবাই, কেউ করে কেউ করে না। তো এই ট্রিকটা সবার প্রথম, যে কমন একটা কিছু দিয়ে দিলাম, হুম। বাস গ্রিপ হয়ে গেল। এবার ওটা গ্রিপ হলে তারপর নিজের জিনিসগুলো আস্তে আস্তে ওখানে পুশ করা, হুম। এই নাও, এটা নাও, এটা নাও, সেটা নাও, এইভাবে করে ম্যানেজ কোন কোন ক্লাস নিতে হয় সুশোভনকে? আমার স্কুলে রয়েছে ক্লাস 3 থেকে শুরু 12 অবধি, পুরোটাই। ক্লাস 3 থেকে 4 অবধি বিভিন্ন No, ধরনের এজ 3 গ্যাপ। থেকে 12 অবধি। 12 অবধি। হুম। এবার 3 থেকে 12 মানে অনেকটাই এজ গ্যাপ, প্রত্যেকের মধ্যেই একটা বয়ঃসন্ধিকালও পড়ে যায়, হুম, টেস্টও চেঞ্জ হয়ে যায় হুম, স্টুডেন্টদের। হুম। সেক্ষেত্রে কি করে হ্যান্ডেল করো, একদম ছোটদের, একদম বড়দের? বড়দের হ্যান্ডেল করা ইজি। ওদের সাথে আমি সাইকেডেলিক গেম খেলে করে দিই। আর ছোটদের ক্ষেত্রে কি হয়, ছোটদেরকে মাঝে মধ্যে আমি বোকা বানিয়ে দিই। কীভাবে বোকা বানাই, আমি যেমন সেদিন কি করেছি, গিয়ে বলেছি ম্যাঙ্গো নিয়ে 4টে লাইন লেখো। আচ্ছা। এবার দারুণ ইন্টারেস্ট পেয়েছে, ম্যাঙ্গো নিয়ে লিখতে বলেছে, কেউ তো বলে না ম্যাঙ্গো নিয়ে লিখতে। হুম। ম্যাঙ্গো নিয়ে 4টা, আর বিশেষ করে আমি তো বলি না, তো ম্যাঙ্গো নিয়ে 4টা লাইন লিখেছে, লিখে নিয়ে আমার কাছে এসছে, স্যার হয়ে গেছে হয়ে গেছে। তো এবার এই 4টা লাইনকে গেয়ে শোনাও তো, যাই লিখেছো। তো গাইছে ম্যাঙ্গো ইজ মাই ফেভারিট ফুড। তো এইভাবে করেই ও যখন গিয়ে গেছে, আরেকজনকে দেখে, ওরা তো একজন যা করে সবাই তাই করে, হুম। তো একজন যখন গিয়ে ফেলেছে, বাস সবাই রেডি। ও। তো এইভাবে করে আমি ম্যানেজ করে ফেলি। আর বড়দের ক্ষেত্রে বড়রা আবার জেদিও হয়, আমি এটা যদি বলে ফেলে একবার যে আমি শিখবো না, এটা করবো না, তবে আর করানোটা মুশকিল হয়ে যায়, হুম। কারণ বড়রা তো সব বোঝে। হুম। তবুও ওই চেষ্টা করি যেন ওদের সময়কার গান দিয়ে আস্তে আস্তে ওদের উপর আমার জিনিসগুলোকে পুশ করা। কারণ ইম্পর্টেন্ট জিনিসগুলো তো শিখতেই হবে, জানতেই হবে। আর যে কোনো সাবজেক্টের বেসিক খুব মানে বোরিং হয়, যেমন ক খ গ ঘ আমরা শিখেছি, একটা বোরিং জিনিস ক খ গ, কিন্তু যখন আমরা বুঝে গেলাম এই দিয়ে ওয়ার্ডস হচ্ছে, তখন তো ইন্টারেস্ট চলে এলো, এই কথা বলতে পারছি, গান করতে পারছি। তো ইনস্ট্রুমেন্ট হোক বা মিউজিক হোক, সব ক্ষেত্রেই প্রথমটা একটু বোরিং। যেমন প্রথমেই গিয়ে আমি যদি ক্লাস 12-এর ছেলেকে সারে গামা পাধানি প্রপার ফ্রিকোয়েন্সি মেনটেন করে তানপুরা চালিয়ে শেখাতে শুরু করি,
প্রথমত ঘুমিয়ে পড়বে, ইন্টারেস্ট গ্রো করবে না। তো বুদ্ধি করে করতে হয়, কোনটা আগে কোনটা পরে, কখনো শাফল করতে হয়, এভাবে করেই ম্যানেজ করি। আচ্ছা, সুশোভন কি বাড়িতে শেখায়? বাড়িতে রবিবার দিন করে ক্লাস করি শুধু, রবিবার দিন করে ক্লাস করে? ওরা বাড়িতে চলে আসে সবাই। আচ্ছা, এমন কোনোদিন হয়েছে যে হয়তো ক্লাসে সেই বাচ্চাটা বলতে পারেনি, সে ক্লাসে স্কুলে মানে বাড়িতে এসে বলেছে যে স্যার এটা আমার ভালো লাগছে না বা এটা আমি করতে পারছি না, এরকম কখনো স্টুডেন্টের থেকে উপেক্ষিত হয়েছে যে আমি পারছি না, আমি বুঝতে পারছি না আপনার গান, আমি করবো না, এরকম কখনো এরকম কোনো দিন গেছে? আপাতত যায়নি, আপাতত যায়নি। বুঝতে পারিনিও বলেনি, এরকমটা হয়নি। তা শিক্ষক হচ্ছে সাকসেসফুল শিক্ষক যদি আমরা বলে থাকি সুশোভনকে। আচ্ছা, যদি কখনো গান শিখতে গেলে কি কি বেসিক ফান্ডামেন্টাল বাবা মারও জানা দরকার, যে ক্ষেত্রে বাচ্চাদের সুবিধা হবে বা ইন্টারেস্ট গ্রো করাতে বাড়িতে সুবিধা হবে বাচ্চাদের? সবার প্রথম এখানে বাবা মার একটা বড় রোল আছে। কি শোনাবো, ক্লাস মানে 2-3 বছর 4 বছরের ছেলে মেয়েদের শেখানোর তো কিছু থাকে না, এদেরকে কিছু শেখালে এরা বুঝতেই পারবে না। আমি যদি বলি যে সাকে এই জায়গার থেকে এইভাবে গাইতে হবে, বুঝতেই পারবে না, ওই সিরিয়াসনেসটা তো থাকবে না ওর মধ্যে, ও তো দুরন্ত, এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে ওর মাথা। তো প্রথম কাজ কি, তাকে শোনানো শুধু। আমি যদি চাই যে কোথাও যদি সুপ্ত বাসনা থাকে যে আমি একে একটা গিটারিস্ট বানাবো, তো গিটার ইনফ্লুয়েন্সড মিউজিক ওর সামনে প্লে করে দাও, 1 ঘন্টা শুনুক, 2 ঘন্টা শুনুক, এত নাও শুনলেও হবে, মানে আধ ঘন্টা, বাট শোনানো, এটা প্রথম দায়িত্ব, তাকে শোনাতে হবে। আমি চাইছি সে রবীন্দ্রসঙ্গীত আর্টিস্ট হবে, তাকে তো মাইকেল জ্যাকসন শোনালে হবে না। তো যেটা চাইছো সেটা শুনিয়ে যাও তাকে। বা যদি চাইছো ওভারঅল আমি তাকে সব দিক থেকে আমি এক্সপিরিয়েন্সড বানাতে চাই বা সব রকমের গান গাইবে, সব রকম শোনাও। কিন্তু আমরা নিশ্চয়ই জানি কিছু ছোটুল গান আছে যেই গানের প্রয়োজন নেই শোনার, এরকম গান রয়েছে। তো ওই সব গান তো বেছে বেছে সরিয়ে দিতে হবে এবং ভালো ভালো মিউজিক শোনানো, ভালো ভালো গান শোনানো, সেগুলো শোনাতে হবে। এটা প্রথম দায়িত্ব। আমি যেমন শুনে ফেলেছিলাম ভালো ভালো গান, যারাই গাইছে তারাই ভালো ভালো গান শুনেছে, প্রত্যেকেই। আচ্ছা, সুশোভনের জীবনে কি মনে হয় সবচেয়ে বড় গানের ভূমিকা? অনেকবার তোমার রূপমের নাম আসলো, রূপম ইসলামের অনেকবার নাম আসলো, তো বেশিরভাগ গানের গ্রোটা ইন্টারেস্টটা কোন দিকে? রবীন্দ্রসঙ্গীতের দিকে, নজরুল গীতির দিকে, নাকি ফোকের দিকে বা ব্যান্ডের গানের দিকে? আমার গানের দিকে। আমার গানগুলো কি হয়েছে, সবগুলোর একটা মিক্স হয়ে গেছে, সবার ইনফ্লুয়েন্স আছে। রূপম ইসলাম বলছো, আমি বলেছি, তার মধ্যে পটাদা আছে। পটাদা তো আমার খুব কাছের। এই গানগুলো কি হয়েছে, যেমন পটাদার গান আমরা শুনিনি, একটু ইন্টারাপ্ট করলাম, পটাদার গান আমরা শুনিনি এমন কোনো মানুষ বোধহয় নেই। হ্যাঁ, এই তো সেদিন কোচবিহারে অনুষ্ঠান এলো, রাসমেলায় দেখা হলো অনেকদিন পর। দেখা হলেই বলি যে তোমার সাথে কথা বলতে বেশ ভালো লাগে, কারণ তোমার গান শুনে আমি বড় হয়েছি, হলুদ পাখি গেয়েছি, ভালো লাগে। তো যেমন আমি রবীন্দ্রসঙ্গীত শিখতে শান্তিনিকেতন চলে গেলাম, সেটা আমার কাজে লেগেছে। রবীন্দ্রসঙ্গীত একটা ডিফারেন্ট সিঙ্গিং স্টাইল, সেটাও আমি রপ্ত করেছি। সব থেকে বড় ব্যাপার, রবীন্দ্রনাথের যে ফিলোসফি, লেখাটা, সেটা আমার সব থেকে বেশি কাজে লেগেছে। আর সেখান থেকে আমি যেহেতু লিখি, ওই রিচ ব্যাপারটা আমি পেয়েছি, দেখেছি। তো আমি ওই ব্যাপারগুলো চলে আসে কোনোভাবে। আমি বলছি না, আমি ক্লেম করছি না আমি রবীন্দ্রনাথ, বাট ইন্সপিরেশনটা আছে। তো সবার মিক্স বলতে পারো। আমি কখনো কখনো ভেবেই বসি যে এই গানটা স্লো করব না, এই গানটা আমি স্লো তৈরি করব না, এই গানটাকে আমি ফাস্ট করব, এই গানটার মিউজিক এরকম হবে, ডিস্টর্টেড মিউজিক হবে, সফটনেস থাকবে না। আবার কখনো কখনো ভেবেই বসি যে এটা আমি সফটই করব। তো
তো যার জন্য ওই শোনাটা, সব কিছু শেখাটা বেশি ইম্পর্টেন্ট। আমি ঠাকুরের আশীর্বাদে শিখতে পেরেছি, সুযোগ পেয়েছি, শিখছিও এখনো। অনেক গানের ক্ষেত্রে এখন দেখতে গেলে যদি মনে হয় যে কোনো একটা জায়গায় গিয়ে শাস্ত্রীয় সঙ্গীতটা হারিয়ে যাচ্ছে, হুম সেরকম ভাবে শিল্পী উঠে আসছেন, হুম হুম বা সেরকম ভাবে শাস্ত্রীয় সঙ্গীতকে নিয়ে কাজ করার মতো লোক হুম। পাওয়া যাচ্ছে না। হুম। তো সেক্ষেত্রে তোমার কি মনে হয় কেন এই ল্যাক অফ ইন্টারেস্টটা তৈরি হয়? মানে গানের ভবিষ্যৎ বা গানকে নিয়ে বেছে নেওয়া যাবে না, মানে অনেক ক্ষেত্রে হয় না যে শিল্পী হয়ে তো পেট চালানো যাবে না, হুম হুম। তো এই কথাটা কি উঠে আসে সেক্ষেত্রে? শিল্পী হয়ে পেট চালানো যাবে না, এটা সত্যি একটা ইম্পর্ট্যান্ট প্রবলেম, যেটা ঘটছে, আগেও ঘটেছে, এখনো ঘটছে। কে কিভাবে স্ট্রাগল করছে, প্রত্যেকের নিজের একটা গল্প আছে। কিন্তু তুমি শাস্ত্রীয় সঙ্গীতের কথা বললে, তারা সবচেয়ে বেশি ট্রাভেলে আছে আমার মনে হয়। কারণ আমাদের গানে না একটু বিট রয়েছে, ছন্দ রয়েছে, ফাস্ট রয়েছে, মানুষ আনন্দ পেয়ে যাচ্ছে। অত মন দিয়ে আমার মনে হয় না বিশেষ কেউ গান শুনবো বলে আসে, যে একটা সুন্দর স্লোগান তার সামনে, স্লোগান শুনতে পছন্দ করে হেডফোনে শোয়ার সময়, কিন্তু যখনই স্টেজের সামনে গিয়ে দাঁড়ায় তখন আর স্লোগানের মানসিকতাটা থাকে না। আর রাত যত বাড়ে তত বেশি ফাস্ট হতে থাকে ব্যাপারগুলো। তো সেই ক্ষেত্রে শাস্ত্রীয় সঙ্গীতের তো একটা নিজস্ব রূপ আছে, এটা খুব রিস্কি কন্ডিশনে আছে। যারা বড় বড় ওস্তাদরা রয়েছেন, আমার মনে হয় তাদের আরো অনেক বেশি মানুষ শুনতে পেত। মানুষ শোনার সেই সিচুয়েশনটা তৈরি করছে না এখন। এটা আমি জানি না যে যুগের সাথে সাথে তো সব পরিবর্তন হচ্ছে। যেমন আমরা ছোটবেলা আলু কাবলি খেতাম, পুজোয় ঘুরতে গেলে মোগলাই খেতাম, এখন বিরিয়ানি খাই। আলু কাবলি পাওয়াই যাচ্ছে না, আমাদের স্কুলে পাওয়া যেত। তো জানি না ব্যাপারটা কি, সব কিছুই চেঞ্জ হচ্ছে। আমি তো রিসেন্ট শুনলাম যে পশু পাখিরাও উগ্র হয়ে যাচ্ছে, জেনারেশন চেঞ্জ হচ্ছে সবার মধ্যেই। তো এখন সবাই শাস্ত্রীয় সঙ্গীত ছেড়ে চলে যাবে নাকি আমি বুঝতে পারছি না, এবং আতঙ্কিত ব্যাপারটা নিয়ে যথারীতি। তোমাকে কোনো জায়গায় গিয়ে মনে হয় যে এটা হচ্ছে নতুন যে প্রযুক্তি বা মোবাইলের ব্যাপারটার জন্য অনেকটাই, অনেক ক্ষেত্রে ছাত্রছাত্রী তৈরি হচ্ছে না বা গান তৈরি হচ্ছে না, তাই জন্য হয়তো শিল্পীরা সেরকমভাবে উঠে আসছে না? মানে সব ক্ষেত্রেই শ্রোতাকে রিচ হতে হবে। শুধু শ্রোতা কেন, স্বাভাবিক জীবনযাপনে এই রাজনীতি বলো, যাই বলো, রাজনীতিও তো আমাদের সঙ্গে জড়িত অঙ্গাঙ্গিভাবে রয়েছে, অস্বীকার করা সম্ভব নয়। একদম। তো সবার প্রথম মানুষকে ঠিক হতে হবে। আমি যদি জানি এই টেবিলটা পরিষ্কার রয়েছে, এই টেবিলটা পরিষ্কারই থাকে, তো এই টেবিলটা পরিষ্কার রাখার দায়িত্বে যে আছে, বাই চান্স একটা নোংরা পড়ে রইল, সে কিন্তু চিন্তিত হয়ে পড়বে যে বাবা এটা নোংরা হয়ে গেল কেন। কিন্তু এবার এটা নোংরাই হতে থাকে, নোংরাই হতে থাকে, সে অতটা চিন্তা করবে না, সে আসবে, পরিষ্কার করবে, চলে যাবে, আসবে, ভয়টা আর থাকবে না। তো মানুষকে চেঞ্জ হতে হবে, সিভিক সেন্সগুলো নিয়ে আসতে হবে, ঠিকঠাক জিনিস শোনা অভ্যাস। আমি ওই সত্যজিৎ রায়ের কথাটা বলছিলাম প্রথমে। সত্যজিৎ রায় একটা ভিডিওতে বলে গেছেন আনসফিস্টিকেটেড অডিয়েন্স, কথাটা বলে গেছেন। আমার সেটা বলা সম্ভব নয়, আমার তো ঠেঙিয়ে আমাকে সোজা করে দেবে, আমার সেটা বলা সম্ভব নয়। তো আমি এটাই বলবো, সব দিক থেকে মানুষকেই দায়িত্ব নিতে হবে, সঠিক কালচার পছন্দ করা এবং জীবনযাপন সব দিকেই। আমাদের একদম অনুষ্ঠানের শেষে আমরা চলে এসেছি এইটা আমাদের কথোপকথনের। যারা নতুনভাবে মিউজিককে নিয়ে এগোতে চাইছে, যারা তোমার ধারাতে মিউজিককে নিয়ে এগিয়ে যেতে চাইছে, সেই নতুন প্রজন্মকে কি বার্তা দেবে? প্র্যাকটিসটা করতে হবে, রিহার্সালটা করতে হবে। শুধু বসে বসে স্বপ্ন দেখলে হয় না। আমি যদি ভেবে ভেবে নিলাম যে আমি গায়ক হব, তার জন্য আমি কিছু করছি না, সেভাবে হবে না। আর
মনে রাখবে, অবশ্যই আমি কোনো কাউকে ছোট করছি না, ডাক্তার ইঞ্জিনিয়ার হতে চায়, সবাইকে তৈরি করতে চায়, সেখানে গায়ক পিছিয়ে নেই। হুম, আমি যদি আর্থিকভাবেও ধরি, একটা গায়ক একদিনে যে অর্থ নিয়ে আসতে পারে তার বেস্ট পসিবিলিটিস দিয়ে, সেটা ডাক্তার ইঞ্জিনিয়ারও পারবে না ভেবে দেখলে। তো তার পেছনে সেই পরিমাণ পরিশ্রমটা দিতে হবে, আমাকেও দিতে হবে, আমি নিজের জন্যও বলছি, কারণ আমি তো ফাঁকিবাজ। তো আমাকেও দিতে হবে, সবাইকেই, যারা গান গাইছো এরকম ভাবার কোনো কারণ নেই যে গান মিউজিক করলে পেট চলছে না বা কিছু, এরকম ভাবার কারণ নেই। ভালো করলে পেট চলতেই হবে, তার পেছনে পরিশ্রম যদি করা যায় চলতেই হবে। চলছে না যাদের, তারা ভালো করছে না। সুতরাং যেটা পছন্দ মিউজিকের, গিটার বাজাও, গান গাও, কিবোর্ড বাজাও, ড্রামস বাজাও, ভালো করে বাজাও, কোনো ভয় নেই। ধন্যবাদ সুশোভন, এতটা সময় আমাকে you. আমাদের দেওয়ার জন্যে। শিলিগুড়ি লাইভের বিশেষ অনুষ্ঠান শিলিগুড়ি টক্সের আজ এই অনুষ্ঠান এখানেই আমরা শেষ করব। জানলাম অনেকটা, শুনলাম অনেকটা। যারা নতুনভাবে মিউজিককে নিয়ে কিছু করতে চাইছেন বা জীবনে যে কোনো কিছু করতে চাইছেন, তাহলে কিন্তু প্র্যাকটিসটা অবশ্যই দরকার, আর অবশ্যই দরকার কঠোর পরিশ্রমের। তাহলে পারে কিন্তু পারতে আপনি বাধ্য। আবারও নতুন মুখ নিয়ে হাজির হয়ে যাব ঠিক আপনাদের সামনে শিলিগুড়ি টক্সে। সামনেই আসছে নতুন বছর, নতুন বছরে নতুন মুখ থাকবে আপনাদের জন্যে। আবারও অনেকটা জানবো, অনেকটা শুনবো। আমি অনুষ্কা বিদায় দিন আমাকে, আবারও হাজির হয়ে যাব শিলিগুড়ি টক্সের নতুন এপিসোডে। নমস্কার।